সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বাংলাদেশ জামায়াত ইসলামী পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সঙ্গে এক হয়ে কাজ করছেন এমন অভিযোগও তার। অন্যদিকে এনসিপি অভিযোগ করে আসছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে বিএনপি। জামায়াতের শুরু অনেকটা তাই। আসলেই কি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে? দলগুলোর মধ্যে প্রকৃতই কেউ আওয়ামী লীগের হয়ে কাজ করছে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ফ্যাসিস্ট পুনর্বাসন, স্থায়ী অস্থিরতা। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। যারা পিআরের পক্ষে তারা স্থিতিশীলতা চায় না বলছে বিএনপি। অসাংবিধানিক চাওয়া না মানার হুঁশিয়ারি। পিআর না বুঝলে দেশ চালানো অসম্ভব, পাল্টা বক্তব্য জামায়াতের। আরপিওতে নেই পিআর, বিদ্যমান পদ্ধতিতেই হবে নির্বাচন। শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দেবে না ইসি। একটি পক্ষের চাপে দেয়া হচ্ছে না, দাবি এনসিপির। আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই, মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুত জুলাই সনদ সইয়ের আশা। ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ দিয়ে ইনুর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। কুষ্টিয়ায় ৭ জন হত্যায় জাসদ সভাপতির বিরুদ্ধে ৮ অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এবং দেশ বিদেশে হাসিনার পরিবার ও 10 শিল্প গ্রুপের ৫৭,০০০ কোটি টাকা জব্দ। পাচার হওয়া অর্থ ফেরাতে যৌথভাবে কাজ করছে দুদক, জটিলতা দেখছেন মহাপরিচালক। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ফ্যাসিস্ট পুনর্বাসন, স্থায়ী অস্থিরতা। রুমিন ফারহানা আপা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। ৫ আগস্টের পরই এই ফ্যাসিস্ট পুনর্বাসন নিয়ে পাল্টাপাল্টি নানা রকম বক্তব্য এসেছে। জামায়াত বিএনপির দিকে ইঙ্গিত করেছে, বিএনপি জামায়াতের কথা বলেছে, এনসিপিও বিএনপির কথা বলেছে। নানা রকম অভিযোগগুলোই আসলে এসেছে যে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করা হচ্ছে, কাউকে শেল্টার দেওয়া হচ্ছে, এই বক্তব্যগুলো এসেছে। আজকে জামায়াতের একজন নেতা বলছেন যে বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে একটি দল, কিন্তু জনগণ সেটা রুখে দেবে। আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামাত যখন ৫ই আগস্টের পর বাংলাদেশের মানুষ তখনও স্তম্ভিত, তখনও তারা এই আঘাতটিকে সামলে উঠতে পারেনি, তখনও বাংলাদেশের মানুষ ঠিক অভ্যুত্থানের পরপর একটা বিরাট ক্ষত মানুষের মধ্যে, ট্রমাটাইজড মানুষ। এর মধ্যে আমরা দেখলাম জামাতের আমির বললেন যে আওয়ামী লীগের মানুষকে আমরা ক্ষমা করে দিয়েছি, আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি। সো জামাত ইজ আ ভেরি স্ট্রং, very well organized and they are like a regimented force. এটা আমি বহু জায়গায় বলেছি, তারা নিজেরাও স্বীকার করে তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা দলের আনুগত্য ভীষণভাবে মেনে চলে। একদম টপ লিডারশিপ যা বলবে সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কর্মী জামাতের, তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন। সুতরাং যেই আহ্বান জামাতের সর্বোচ্চ তরফ থেকে অভ্যুত্থানের পর এসছে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, সেটা তো গত ১ বছর ধরে তাদের নেতাকর্মীরা সেই আহ্বানে সাড়া দিয়ে তাদের কাজকর্ম চালিয়ে গেছেন। সে কারণে আপনি দেখবেন হঠাৎ করে ওনাদের কোনো সভা সমাবেশ থেকে যখন বক্তব্য আসে, তখন বক্তব্যের শেষে হঠাৎ করে কেউ বলে ফেলেন জয় বাংলা, মানে মুখ ফসকে বেরিয়ে যায় আর কি, দীর্ঘদিনের অভ্যেস তো মুখ ফসকে বেরিয়ে যায়। তারপরে আপনি যদি জামাতের ডাকসু এবং জাকসু নির্বাচনটা দেখেন, আপনি দেখবেন গত ১৫ বছর যখন ছাত্রদল ক্যাম্পাসে এক মুহূর্তের জন্য ঢুকতে পারে নাই, তখন কিন্তু শিবিরের নেতাকর্মীরা তারা খুবই চমৎকারভাবে ছাত্রলীগের মধ্যে একীভূত হয়ে গত ১৫ বছর রাজনীতি করতে পেরেছে এবং তার একটা সুফল কিন্তু তারা নির্বাচনে পেয়েছে। এবং প্রত্যেকটা হলে জামাতের কর্মীরা শিবিরের কর্মীরা থাকতে পেরেছে, রাজনীতি করতে পেরেছে, তাদের মতো করে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়ে ক্যাম্পাসে একটা দখলও রাখতে পেরেছে। সো
তাদের এই বিজয়ের পেছনে অনেকগুলো কারণ যখন আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি, তখন আওয়ামী লীগের ভোট জামাতের শিবিরে গেছে এটাও আমরা উড়িয়ে দিতে পারি না। কারণ একেবারে উপরের দিকের স্ট্রাকচার্ড লিডারশিপে যারা আছেন সেরকম মানুষ কত 10,000 ধরলাম দেশের বাইরে চলে গেছে, বাট যারা ভোটার, যারা ছাত্র, তারা কিন্তু এখনো বাংলাদেশে আছে এবং সেই ভোটের একটা সুফল অটোমেটিক্যালি জামাত বা শিবিরের এই ডাকসু এবং জাকসু নির্বাচনে গেছে। এরপরে আপনি দেখেন গত 1 বছর যদি আপনি লক্ষ্য করেন, বিভিন্ন জায়গায় যখন আওয়ামী লীগ মিছিল করেছে, ছাত্রদল সেখানে বাধা দিয়েছে, যুবদল সেখানে বাধা দিয়েছে, বিএনপির নেতা কর্মীরা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আপনি কখনো দেখবেন না জামাত বা এনসিপির কেউ আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেছে বা আওয়ামী লীগের কর্মসূচিতে কোনো রকম কোনো বাধা দেওয়ার চেষ্টা করেছে। এখন আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপি বাধা দিতে পারে কি পারে না, এই প্রশ্নের জবাবে আমি আপনাকে এটাই বলবো যে আওয়ামী লীগের কার্যক্রম এখন স্থগিত আছে। সো এটা রাষ্ট্রেরই দায়িত্ব যে তারা যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সেটা এনশিওর করা। সো রাষ্ট্র যখন করতে পারছে না, আপনি ঠিক সেকেন্ডেই যাকে দেখছেন রাষ্ট্রের পরে বিএনপির নেতা কর্মীরা চেষ্টা করেছে। দেখুন গত 17 বছর বিএনপির নেতা কর্মীদের জেল জুলুম অত্যাচার থেকে শুরু করে গুম, তুলে নিয়ে গিয়ে একেবারে পুলিশ দিয়ে নখ তুলে ফেলা, আয়না ঘরে রেখে দেওয়া, এটা কিন্তু বিএনপি যেহেতু বৃহৎ দল, সংখ্যার দিক থেকে বিএনপির নেতা কর্মীরা যত সাফার করেছে ততটা অন্য কোনো পলিটিক্যাল পার্টি করে নাই। সো বিএনপি আওয়ামী লীগকে যেভাবে দেখবে, যেভাবে ভীত হবে বলুন কিংবা আওয়ামী লীগকে প্রতিরোধ করবার জন্য আগ্রহী হবে, সেরকম আর কোনো পলিটিক্যাল পার্টি করবে কিনা এই প্রশ্নটা থাকে। জি মাহফুজ ভাই, আপনার কাছে আসি। আজকে বিএনপির একজন শীর্ষ নেতাই বলি, রুহুল কবির রিজভী, তিনি বলেছেন যে জামাত ইসলামী পতিত ফ্যাসিস্টের সঙ্গে কাজ করছে, আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। আর রুমিন ফারহানা আপা যেটি বললেন যে জামাত একটি অর্গানাইজড এবং রেজিমেন্টেড ফোর্স, এবং 5 আগস্টের পরপরই জামাতের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যেটি বলা হয়েছে যে আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দেওয়ার কথা বলা হচ্ছে, এটি ফলো করা হচ্ছে। এবং গতকালকে বা এর আগের দিন দেখলাম যে লক্ষ্মীপুরের একজন জামায়াতের আমির বলছেন যে ক্লিন ইমেজের যারা আওয়ামী লীগ নেতা আছে তারা জামাতের পতাকা তলে বা ছায়াতলে আসতে পারেন। তাহলে আপনারা কি ফ্যাসিস্টকে পুনর্বাসন করছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সময় টেলিভিশনের শ্রোতামণ্ডল এবং আমার সহ আলোচকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে কথাটি আসছে, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন বা আওয়ামী লীগকে আশ্রয় দেয়া বা প্রশ্রয় দেয়া, এই বিষয়টা আসলে আওয়ামী লীগের সাথে তো জামাতের একটা আদর্শিক দ্বন্দ্ব, এবং সেটা আপনারা জানেন যে ঐতিহাসিকভাবেই। এবং আমাদের রুমিনাফা যেটা বললেন যে আমাদের আমরা সবচেয়ে দল হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের দ্বারা। আমাদের 5 জন শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যম দিয়ে, যেটা আজকে এস্টাবলিশড। এবং 11 জন, টোটাল 11 জন নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ যাদের প্রথম সারিতে ছিলেন, সবাইকে হয়তো কারাগারে না হলে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। এবং ক্রসফায়ার, গুম, খুন, আমাদের এই ঝিনাইদহে 32 জনকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, এই আনার যে মৃত্যুবরণ করলো পরবর্তীতে। এবং এখন পর্যন্ত অলিউল্লাহ মোকাদ্দাস, তাদেরকে আমরা কিন্তু খুঁজে পাইনি। এবং আপনি জানেন যে ব্যারিস্টার আরমান এবং হচ্ছে যে আমান আল আজমি, তারা তাদের সেই কারাগার আপনার আয়নাগরের সেই দিনগুলোর কথা ইতিমধ্যে দেশবাসী জানতে পেরেছে। আমরা এমন পরিবেশও আমরা কাটিয়েছি, বিশেষ করে আমরা যেহেতু রাজপথে ছিলাম, আন্দোলনে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম বা সাবেক নায়ক আমির, তো আমরা একটা রাত যখন আমাদের কেটে যেত তখন মনে হইতো যে আরও একটা রাত বেঁচে গেছে। বা একটা যখন বাড়ি থেকে বের হইতাম, ঘর থেকে বের হইতাম, তখন বাসার সন্তান এবং স্ত্রীদেরকে বা বাসার যারা সদস্য ছিল তাদেরকে বলে যেতাম যে হয়তো আর দেখা হবে না, এটা হতে পারে শেষ দেখা। তাহলে সেই সময়গুলো আমরা যারা পার করেছি, সেই সময় কিন্তু অনেকে ব্যবসা বাণিজ্য, ব্যাংক, সংসদ সদস্য, অনেক জায়গায় অনেক ভূমিকা রেখেছেন। তো তাদের সাথে আমাদের মানে জায়গাটা তো একত্রিত হবে না, এটাই স্বাভাবিক। এবং আওয়ামী লীগের এই যে আমাদের একটা মিসকোট করা হয়েছে যে আমাদের আমিরে জামাত যেটা বলেছেন, আমিরে জামাত বলেছেন যে আইন হাতে তুলে নেওয়া যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না, আইনের গতিতে চলতে দিতে। আমরা অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত
আমরা দল হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি নির্যাতিত, কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না। কিন্তু যারা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পরিবার যখন বিচার চাইবে বা আইনের আশ্রয় নিতে চাইবে, আমরা তাদেরকে সহযোগিতা করব, বিচারের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করব। তাহলে সেই জায়গাটাকে ভিন্নভাবে কোট করে সেটাকে করা হচ্ছে। আর এখন আপনি দেখেন যে আজকে এই 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে এসে প্রত্যেকটা বিষয়ে যেখানে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছে, তখন বিএনপির অবস্থান কী ছিল? আমরা এটা চাই না, আমরা এটা মানি না। সেখানে যখন এনসিপি এগিয়ে গেছে, জামাত ইসলামী এগিয়ে গেছে, তখন সেটা সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বিএনপির অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীতে। এবার রাষ্ট্রপতি বিএনপি যখন জামাতকে নিষিদ্ধের করা হচ্ছিল তখনও বিরোধিতা করেছে। বিএনপির অবস্থান তো পরিষ্কার, তারা নির্বাহী আদেশে কোনো দলকেই নিষিদ্ধ চান না। আমি বলছি নির্বাহী আদেশে নিষিদ্ধ চান না, কিন্তু হচ্ছে যে যখন এটা জনতার দাবি, যখন হচ্ছে যে আপনার এটা একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট সরকার যখন এতগুলা মানুষকে খুন করলো, এতগুলা মানুষকে মানে গুম করলো, আয়নাঘর বানালো, এরকম একটা অপরাধী রাষ্ট্র, সে তার গণতান্ত্রিক সংগঠন হিসেবে থাকতে পারে না। তার কার্যক্রম আপনি এখন যদি আপনি তাকে সেটাই মেনে নেন, তাহলে আপনি এখন মিছিলকে করতে গেলে আপনি বাধা দিবেন কেন? আপনি কোন শর্তে বাধা? এটা গণতন্ত্রের কোন ভাষা? সেটা তো গণতান্ত্রিক হয় না। আপনি কিভাবে সেখানে বলতেছেন যে আমরা বাধা দিচ্ছি, অন্যরা বাধা দিচ্ছে না? তাহলে ওটা তো গণতান্ত্রিক। সে যদি দল করতে পারে, সে মিছিল করতে পারবে না কেন? কিন্তু আপনি যখন তার কার্যক্রমকে আপনি নিষিদ্ধ করবেন না, করবেন না, তাহলে আপনাকে তাকে রাইট দিতে হবে। সেটা তো এই যখন একটা দল এরা তো গুম খুন এত অপরাধ বাংলাদেশের মানুষকে মানে জিম্মি করে রাখলো, 17 বছর তাদের ভোটার অধিকার কেড়ে নিল, তাদেরকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে দেওয়ালিয়া করে ফেললো, অর্থনীতি মানে শেয়ার মার্কেট কেলেঙ্কারির মাধ্যমে মানুষ জীবন দিল, আত্মহত্যা করলো। সেই জায়গায় অপরাধগুলো আপনি বলবেন যে না, সেটাকে আমরা হচ্ছে যে আইনের করবো না, আমরা তাদের নিষিদ্ধ চাই না, আপনি সেখানে বাধা দিবেন। রাষ্ট্রপতি অপসারণে গেলে আপনি বলবেন না, এটা সাংবিধানিক পোস্ট, এটাতে বাধা দেওয়া যাবে না। আপনি যখন সংবিধান সংশোধন করতে যাবে, তখন আপনি বলবেন যে না, সেটাতে 72-এর সংবিধান চেতনা, আমাদের চেতনাতে হাত দেওয়া যাবে না। তাহলে এরকম করে তো আপনি প্রত্যেকটা ক্ষেত্রে জনতা বা বিপ্লবী যারা মানে 24 আগস্টের জুলাই বিপ্লবে যারা অবদান রেখেছে, তারা যেটাই চায় সেখানে বিএনপি এসে বাধা দেয়। যখন একটা সংবিধান সংস্কারের ব্যাপারে বা এখন যে এই যে জুলাই সনদ কার্যকর হবে, সেখানেও বিএনপির বাধা। বিএনপি হচ্ছে যে আপনাকে কি করবে, মানে হচ্ছে যে ওনারা সংস্কার প্রস্তাবনা দিচ্ছে, কিন্তু সংস্কার করবে কখন? নির্বাচনে আসার 2 বছর পরে। তাহলে আপনি যদি সংস্কার চানই, তাহলে আপনি এখন সংস্কার চাচ্ছেন না কেন? এখন করতে সমস্যা কোথায়? তাহলে এতগুলো মিষ্টি মানে বৈঠক করে হালুয়ার খেয়ে মানে ছবি তুলে কি লাভ হলো? একটা বছর সময় নষ্ট হলো। এরপর আমরা বলতে প্রত্যেকটা জাতীয় পার্টি নিষিদ্ধ করতে যাবেন, বিএনপি চায় না। কোনো জায়গায় তাহলে কে পুনর্বাসন করছে? আপনি বিশেষ করে সর্বশেষ এই যে মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার যে সাক্ষাৎকার ভারতীয় দৈনিক পত্রিকার সাথে এই সময় সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি চান আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক রক্তের উপর দিয়ে। এই যখন সেই মুহূর্তে গিয়ে ওনারা বলেছে যে এই ইন্টারভিউ যেটা হয়েছে সেটা একেবারে মন গড়া এবং বিভ্রান্ত। না, সেটা তো ছবি দেখলাম যে প্রকাশ করেছে, তো সেটা তো আপনি শুধু বললে হবে না। সাকিব ভাই, আপনার কাছে যেতে চাই যে এই আমাকে আরো দুই একটা পয়েন্ট যেমন ডাকসু নির্বাচনের কথা আপা বললেন। ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভোট ব্যাংক আমরা জানি যে হিন্দুদের ভোট ব্যাংক, যা একটা সিদ্ধান্ত। আপনি অন্যগুলো মেজারমেন্ট করতে পারেন না পারেন, কিন্তু আপনি দেখেন জগন্নাথ হলের ভোট 1200 ভোট পেয়েছেন ওনাদের প্রার্থী, জামাত পেয়েছে 10, শিবির পেয়েছে 10 ভোট। তাহলে হিন্দু বা আওয়ামী লীগের ভোট কে পাচ্ছেন? এবং মিছিলে যখনই একটা মিছিল শেষ হয়, শুরু হয় জয় বাংলার স্লোগান দিতে, হয় না, ছাত্রলীগের স্লোগান শোনা যায় থেকে মিছিলগুলো থেকে বের হয় বিএনপির। তাহলে যারা বলেন যে জামাত ইসলামী পুনর্বাসন করতেছেন, তারা এদের মানে এখন মজ্জাগত দোষে পরিণত হয়েছে, জামাতকে সবকিছুতে টেনে নিয়ে আসা, জামাতকে লায়াবল করা, কিন্তু নিজের অপরাধটাকে ঢাকার জন্য এটা একটা মাধ্যম হতে পারে। জি সাকিব ভাই, এই যে এই বিতর্ক তো 5 আগস্টের পর থেকে আমরা বহুবার এই টেবিলে আলোচনা করেছি। রাজনীতির মাঠে রাজনৈতিক নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছেন। আপনার বিশ্লেষণটা কি, যে আসলে এখন বলছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, জামায়াত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, তার কথাগুলো আসছে, এনসিপিও তাদের একটা বক্তব্য আছে, আসলে পুনর্বাসনটা করছে কে? আমরা তো তৃণমূল পর্যায়ে। ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পুনর্বাসন হবে তখনই যখন আমরা এই ধরনের তর্ক করতে করতে নিজেরা একটা রাজনৈতিক সংকট টেনে নিয়ে আসব এবং আমরা কিছুটা সংঘাতের দিকে রাজনীতিকে ঠেলে দেব। কাজেই আওয়ামী লীগের পুনর্বাসনের জায়গা হচ্ছে আন্দোলনকারীদের অনেকের মধ্যে,
সেই ক্ষেত্রে দায় আমি দেখতে পাচ্ছি আপনি যাদের আপনারা তো মিডিয়া মোটামুটি ঠিক করে ফেলেছেন যে দেশে তিনটাই পার্টি আছে, বিএনপি, জামাত, এনসিপি। এটা তো সরকারও ঠিক করে ফেলছে। সরকারও ঠিক করেছে, আপনারা মিডিয়াও ঠিক করেছেন, জরিপকারীরাও ঠিক করেছে, এবং এইভাবে বেছে নাও পেপসি, কোকাকোলা ওই একই জায়গাতেই রেখেছেন আর কি। তো ঠিক আছে, জনগণের সামনে এইভাবেই শ্রেণী বিভাজন চলে। জনগণকে আহ্বান জানাবো যে একটু মানে এই যে মিডিয়ার চক্কর, সোশ্যাল মিডিয়ার চক্কর থেকে একটু বাইরের দিকে তাকাতে আর কি। কারণ তাদের সংগ্রাম, তাদের স্বার্থ কারা কীভাবে রাখে সেই জায়গায় এই মানে নানান ধরনের বড় পুঁজি কর্পোরেট জায়গা এইভাবে আবার মিডিয়াকেও যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি আবার তারা আবার ওই বিভাজনটা সৃষ্টি করতে খুব মানে তৎপর থাকে আর কি, যে কোর্টটাই এমনভাবে বাছাই করে ফেলা হবে, বাকিরা আর নাই, হ্যাঁ, বাকিদেরকে সন্তর্পণে নাই করে দাও। এটা আমরা অন্তর্বর্তী সরকারকেও দেখেছি, পক্ষপাতীদের কথা বলেছি, তারা ফ্যালফ্যাল করে চেয়ে থাকে, শোনে, কিন্তু কোনো অ্যাকশন নেয় না। তো এইটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকার, ঠিক যেন পুরনো মানে শাসকদের চেহারার অথবা তাদের একটা ছায়া মাঝে মাঝে ফট করে বেরিয়ে আসে আর কি। তো প্রতিক্রিয়া নেই, এই প্রতিক্রিয়ার জায়গাটা থাকে না। তবু আমরা দায়িত্ববোধ করি যে রাজনৈতিক সংঘাতের জায়গায় নেওয়া যাবে না, সংকট সৃষ্টি করা যাবে না, পক্ষপাতিত্বটাকে উৎসাহিত করা যাবে না, এগুলো জাতীয় কর্তব্য। সেই জাতীয় কর্তব্য মেনে আমরা চলছি। আমরা মনে করি যে এখানে আসলে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা হবে, দলগুলো তো আলাদা, স্বার্থ আলাদা, আইডিওলজি আলাদা, ফলে তারা আসলে এই পার্থক্যের জায়গাটাতে প্রতিদ্বন্দ্বিতাতে নেমে পড়বেন। হয়তো আরও তিক্ত ভাষাও হবে, কিন্তু এখন এই মুহূর্তে যে জিনিসটা জরুরি দরকার সেটা হচ্ছে জুলাইয়ের একটা বাস্তবায়ন কিভাবে ঘটবে, জুলাই জাতীয় সনদের, সে নিয়ে একটা ঐকমত্য হওয়া, ইলেকশন যে আমাদের দরকার সে বিষয়ে একটা ঐকমত্য তৈরি হওয়া, এবং কি পদ্ধতিতে ইলেকশনটা হবে সেটা নিয়ে একটা ঐকমত্যের জায়গায় আসা। এখানে ধরেন আমাদের মধ্যে একটা পদ্ধতিগত জায়গা মোটামুটিভাবে তৈরি হয়েছিল, অন্তত প্রথম ঐকমত্য কমিশনের বৈঠকে, যে যা কিছু ঐকমত্য হবে সেটা ঐকমত্য হবে, যা কিছু ভিন্নমত থাকবে সেটা জনগণ মীমাংসা করবে, ইলেকশন মীমাংসা করবে। এইটা যদি পদ্ধতি হিসাবে না নেওয়া হয়, শক্তি পরীক্ষার জায়গায় যাওয়া হয়, তাহলে আমরা সংঘাত টেনে আনবো। কারণ শক্তি পরীক্ষাতে ধরেন আপনি শক্তি দেখাতে যাচ্ছেন, আরেক দলও শক্তি দেখাতে আসবে, তো অনিবার্য সংঘাতের জায়গায় যাবে। ফলে কি পদ্ধতিতে আমরা এই উত্তরণকে দেখব, শক্তি পরীক্ষার মাধ্যমে নাকি আমরা জনগণের হাতে ছেড়ে দিব, জনগণ যাকে ভোটে বিজয়ী করে সেটার মধ্যে দিয়ে হবে, সেইটা পদ্ধতিগতভাবে গ্রহণ করতে হবে। এবং এটা একভাবে এত আমি যত স্পষ্ট করে বলছি সেভাবে না হলেও আনুষ্ঠানিকভাবে প্রথম যখন আর্টিকেল 70 গৃহীত হলো, সেখানে বলা হয়েছিল যে 4টি এক্সেপশন, প্রথমে 2টি এক্সেপশনে সবাই রাজি, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হলো যে না, আমরা আরও 2টি এক্সেপশন যুক্ত করতে আহ্বান জানাই। একটা হচ্ছে জরুরি পরিস্থিতি, যুদ্ধপরাবস্থা, আর একটা হচ্ছে ইস্তেহারে বর্ণিত সংবিধান সংশোধন। তো এখন তখন মীমাংসাটা হলো যে যদি মানে এই দুটো এমনভাবে রাখা হোক যাতে দলগুলো তাদের ইস্তেহারে নিয়ে যেতে পারে। নির্বাচনী ইস্তেহারে নিয়ে গেলে তাহলে কি হবে, বিএনপি যদি ওই 4 এক্সেপশন নিয়ে যাবে, আর আমরা যারা 2 এক্সেপশনের সমর্থন করছি আমরা 2 এক্সেপশন নিয়ে যাব, যে জয়লাভ করবে সেই অনুযায়ী আর্টিকেল 70 সংস্কার হবে। বিএনপি জয়লাভ করলে 4টি মানে এই 4টি পয়েন্ট ব্যতি রেখে আর্টিকেল 70 সংস্কার হবে, অন্যরা জয়ী হলে 2টি পয়েন্ট ব্যতি রেখে আর্টিকেল 70 সংস্কার হবে। এই যে পদ্ধতিটা গ্রহণ করা, অর্থাৎ জনগণের হাতেই মানে ক্ষমতাটা ছাড়া মীমাংসার পথ হিসাবে ভিন্ন মতের, সেইটা আমরা তখন এইভাবে গ্রহণ করেছিলাম। ফলে ধরে নেওয়া হয়েছিল যে পরবর্তী ফলো আপ ওইভাবেই যাবে। মধ্যপথে হঠাৎ করে যখন আমরা উচ্চকক্ষের পিয়ার নিয়ে বিতর্ক শুরু হলো, তারপরে এসে এটার জন্য যেহেতু কোনো মীমাংসা হলো না এবং শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট থেকেই গেল, এবং ওইটা নিয়ে কিছুটা রাজনৈতিক বাদানুবাদ থেকে আমরা তারপর দেখলাম যে নিম্নকক্ষে পিয়ারের দাবিটা বারবার সামনে আসছে। এটাও মনে রাখা দরকার যে নিম্নকক্ষে পিয়ার কিন্তু ঐকমত্যের আলোচনায় আসেনি, মানে অর্থাৎ ঐকমত্য কমিশনের এজেন্ডাই হয়নি। এখন ধরেন কোন একটা রাজনৈতিক দল কিন্তু একটা দাবি উত্থাপন করতে পারে, যে দাবি উত্থাপন, ধরেন অনেকের প্রদেশ দাবি আছে, বাংলাদেশকে অনেকগুলো প্রাদেশিক কাঠামোতে ভাগ করা এবং প্রদেশ করে একটা ফেডারেল গভর্নেন্স সিস্টেমে যাওয়া। এখন এই দাবি যদি আমাদের দাবি হয়, তাহলে এইটা নিয়ে আমরা কি ঐকমত্য কমিশনে যদি এটা আলোচ্য বিষয় না হয়, দেন আমরা আমাদের দাবি নিয়ে জনগণের কাছে যাব,
সেই জনগণ যদি আমাদেরকে বিজয়ী করে তাহলে আমরা প্রাদেশিক ব্যবস্থার দিকে যাব। জি। এটা আমি কথার কথা অর্থে বললাম। প্রাদেশিক ব্যবস্থা কিন্তু পলিটিক্সের একটা দাবির জায়গা ছিল, তেমনি পিআর, নিম্নকক্ষ পিআর একটা দাবির জায়গা আছে। আরও বেশ কিছু দাবি আছে, যেমন ধরুন মূলত প্রধান প্রায় সবগুলো সাংবিধানিক পদ কিন্তু জি। সেখানে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ, এরকম দাবি আছে যেখানে কিছু কিছু পার্থক্য আছে। একটা যেমন নির্বাচন কমিশন, এটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ হবে, সবাই একমত হয়েছে, কিন্তু আর বাকিগুলোতে অনেকেই নোট অফ ডিসেন্ট দিয়ে আছে। এইরকম জায়গা যে কোনোটা আলোচ্য সূচি হয়েছে, কোনোটা আলোচ্য সূচি হয়ই নেই, কোনোটা নোট অফ ডিসেন্ট আছে, কোনো একটা আংশিকভাবে সবাই একমত হয়ে বাকিগুলোতে একমত হয় নাই। এইগুলো সবগুলোর মীমাংসাই জনগণ করবে। এই পদ্ধতিটা আমরা মনে করি যথার্থ পদ্ধতি, কারণ অভ্যুত্থান কোনো একক শক্তির নেতৃত্বে হয় নাই। এখন যদি শক্তি পরীক্ষার মাধ্যমে আমরা মীমাংসা করতে যাই, সেটা অনিবার্য সংঘাত আনবে। এই হচ্ছে আমাদের পজিশন। আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো রাজনৈতিক দল যে জায়গাটায় যাচ্ছেন তাতে মনে হচ্ছে যে আমি এটা না হলে ওটা করব না, অথবা আমার অমুক জিনিস না পেলে কেমনে ইলেকশন হয় দেখে নিব। এই ভাষাগুলো ভালো না, এই ভাষাগুলো ইতিবাচক না, গণতান্ত্রিকও না। আমাদেরকে প্রত্যেকটা জায়গাতেই যুক্তিসঙ্গত একটা জায়গাতে দাঁড়ানো দরকার। ইলেকশনে যদি জয়লাভ করে, এখন ধরেন জামাত ইসলামী পিআরের নিম্নকক্ষে পিআরের দাবি করছে, সেই দাবি কিন্তু তারা করতে পারে, দাবি তোলার অধিকার জামাত ইসলামীর আছে। এখন জামাত ইসলামী যতটা জোরের সাথে পিআর সামনে এনেছে ধরেন সাম্প্রতিক আলোচনায়, কিংবা ধরেন 5ই আগস্টের পর থেকেই তাদের সেইটা কিন্তু খুব আমরা এর আগে জায়গাটা শুনিনি। পিআরের দাবি যেমন এই দেশে বামপন্থী প্রগতিশীলরা যতটা আগে থেকে তুলেছে, সেটা একটা আলাদা বিতর্ক, কে কবে তুলেছে। প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে আপনি পিআর পার্সু করবেন কি করবেন না। এখন পিআর দাবিতে জামাত যেটা করছে সেটা হচ্ছে জনমত তৈরি করছে। সেই জনমত তৈরি করার অধিকার তাদের আছে, কারণ তারা তো একটা ইলেকশন করবে, সেখানে তারা আগে থেকেই নিজের দাবির পক্ষে জনগণকে সংগঠিত করবে, এটা খুব স্বাভাবিক, এটা রাজনীতির অংশ। কিন্তু পিআর না হলে ইলেকশন হবে না, এই পজিশন অত্যন্ত বিপজ্জনক, এবং এই পজিশন দায়িত্বশীল হবে না। এই পজিশনে যদি কেউ যায়, তাহলে আপনি যেটা বললাম যে তাহলে শক্তি পরীক্ষার পদ্ধতিতে আপনি মীমাংসা চাইছেন এবং আপনি সংঘাতের দিকে ঠেলছেন। সো আমাদের বক্তব্য হচ্ছে, কিংবা হঠাৎ করে সার্জিস আলম বলে উঠলো, কি বলে, শাপলা না পেলে তাদেরকে এইটা দেবে না, এগুলো কোনো দায়িত্বশীল বক্তব্য নয়। সুতরাং আমরা এইটা মনে করি যে বাংলাদেশে ভারতীয় আধিপত্য, এই রাজনৈতিক ছড়ি ঘোরানো বাংলাদেশের জনগণ গ্রহণ করবে, এটা পরিষ্কার, ইটস দ্য বটম লাইন। কেউ এটার মধ্যে যে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি আমরা নিয়ন্ত্রণ করব, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, এই প্রশ্নে আন্দোলনকারী জনগণের রায়ের মধ্যে এটা আছে। কেউ এটা থেকে ব্রিজ করে ওই একে ওকে লেবেলিং করে এটা খুব সুবিধা হবে না। বাংলাদেশে আওয়ামী লীগ যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার হবে, এটাকে কোনো রকম ডানে বাঁয়ে করে কিছু করা যাবে না। এইখানে বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে যেখানে নিয়মের উপর চলবে, জবরদস্তি দখল এগুলো আর চলবে না। এই প্রশ্নগুলো জনগণের রায় আছে। রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেরই কিন্তু এই অনুযায়ী সামনের জায়গাটা দাঁড়াতে হবে। তারপরও আরো ইস্যু আছে, আমি কথা শেষ করবো এটা বলে, আরো ইস্যু আছে যেটার দ্বারা জনগণের স্বার্থ এপার ওপার হয়ে যাবে, সেইগুলো আগামী নির্বাচনের লড়াই হবে। যেগুলো ইতিমধ্যে জনরায় প্রতিষ্ঠিত, সেগুলো নিয়ে তর্ক করে নিজেদেরকে যে জায়গায় নেওয়া হচ্ছে, এতে আওয়ামী লীগেরই সুবিধা হচ্ছে। সাকিব ভাই আজকে অনেক কথাই বলে ফেললো একবারে। যাই হোক, রুমিন আপা, যেটি মাহফুজ ভাই বলছিলেন যে সবকিছুতেই আসলে জামাতকে টেনে আনা হচ্ছে। হ্যাঁ, কারণ কেন জানি বাকে বাকে, ইতিহাসের বাকে বাকে ঐতিহাসিক ভুলগুলো জামাতই করে। আমি 71 সরিয়েই রাখি, হ্যাঁ, কারণ 71 নিয়ে এত তর্ক বিতর্ক, এত কথা হয়েছে, 71কে আমরা সরিয়ে রাখি। আসেন তো 86 সালের নির্বাচন, শেখ হাসিনা যখন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হয়ে 86তে স্বৈরাচারকে ন্যায্যতা দিতে, বৈধতা দিতে নির্বাচন করেছিল, তখন শেখ হাসিনার সঙ্গে জামাতও নির্বাচনে অংশ নেয় 86 সালে। আবার ধরুন 94 থেকে 96 জামাত শেখ হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং বিএনপি সরকারকে বাধ্য করে 12ই ফেব্রুয়ারির একটা নির্বাচন করতে, যাতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা যায়। আচ্ছা, আমি তো জানতাম যে জামাতের আমির, নায়েবে আমির বা সেক্রেটারি যা বলেন সেটা একেবারেই কর্মী, গ্রামের প্রত্যন্ত লেভেলের কর্মী পর্যন্ত জানে। আমি জানি না, আমার ভাই কি খবরটা দেখেন নাই? 22শে নভেম্বর 2024 যখন
জামাত কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এবং এই খবরটি কেবলমাত্র প্রথম আলো, যুগান্তর বা সমকালে এসছে তাই নয়, এটি বাংলাদেশের সকল দৈনিক পত্রিকাগুলোতেই ছাপা হয়েছে। আমি তার যে কোনো একটা থেকে খুলে পড়লাম। আমার ভাই বলেছেন যে গত 15 বছর তো জামাত নানানভাবে নিগৃহীত হয়েছে। নিশ্চয়ই নিগৃহীত হয়েছে। বলতে বলতে ভাই একবার এটাও বলে ফেললেন কেউ কেউ তো সংসদেও গেছে। হ্যাঁ, নিশ্চয়ই তো। এবং যেই নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি 2018 সালে সংসদে গিয়েছিল, ওই নির্বাচন কিন্তু জামাত বয়কট করে নাই। জামাতও ধানের শীষে ভোট করেছিল। এখন দুঃখজনক দুপুরবেলায় অনেক প্রার্থী বয়কট করেছে, কিন্তু তারা নির্বাচন অ্যাজ সাচ বয়কট করে নাই। তারা ধানের শীষের ছাতার নিচে নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু তারা কোনো আসন পায় নাই। আর যারা সংসদে গেছেন তারা গেছেন বলেই না, জামাতের শিবিরের ভাইরা যখন মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তখন আমি ধরুন সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছিলাম যে গিভ দ্য ডগ আ ব্যাড নেম অ্যান্ড কিল ইট। মানে একটা ন্যায্যতা তৈরি করুন একজনকে হত্যা করবার জন্য বা তাকে অত্যাচার করবার জন্য, তাকে শিবির বলে ট্যাগ দিন এবং তাকে আপনি নির্যাতন করবার লাইসেন্স পেয়ে যান। এই কথাগুলো কোনোদিন বাংলাদেশের সংসদে উচ্চারিত হতো না। এই কথাগুলো আজ থেকে 100 বছর পরে বাংলাদেশের বাংলাদেশের সংসদের প্রসিডিংসে লেখা থাকতো না, যদি না ওই সময় বিএনপির অল্প যে কয়জন সংসদ সদস্য হয়েছিলেন ওনারা যদি না সংসদে যেতেন। এবং আরো প্রিসাইসলি বলতে গেলে আমাকে ইঙ্গিত করা হয়েছে, তো আমি বুঝেছি, আমি যদি সংসদে না যেতাম ওনাদের নাম ওই প্রসিডিংসে জীবনেও কোনোদিন লেখা হতো না, অন্তত এই সময়কালে। সো সংসদে গিয়েছিলাম বিষয়টিকে এভাবে না দেখে। ওই সময় এটা জোটের সিদ্ধান্ত এবং জোটের শরিক হিসেবে জামাতও সেই নির্বাচনে অংশ নেয়। সংবিধান সংশোধন, প্লিজ আপনি আপনার সময় বলবেন প্লিজ। সংবিধান সংশোধন, সংবিধান সংশোধনের জন্য নানান রকম উপায়ে জামাতের আইনজীবীরা বাতলে দেবার চেষ্টা করছেন। ধরুন তারা একটা নতুন আইডিয়া নিয়ে এসছে, কনসেপ্ট, নিউ কনসেপ্ট, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। এই অর্ডারটি কে কাকে দেবেন, কার উপরে অ্যাপ্লাই করবে আমি খুব পরিষ্কার নই। ধরে নিলাম অর্ডারটি রাষ্ট্রপতি জারি করবেন এবং সেটি বাংলাদেশের সকল নাগরিকের উপর এবং রাজনৈতিক দলগুলোর উপর অ্যাপ্লাই করবে। আপনি আমাকে বলেন তো, এই যে স্পেশাল অর্ডার, এটা যখন পরবর্তীতে সংসদ গঠিত হবে তখন কি সংসদে সেটা র্যাটিফাই করতে হবে না? মানে অতীত ইতিহাস কি বলে? অনেক সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার অর্ডিন্যান্সের কথা নিয়ে আসেন, তার সময়ে জারি হওয়া অর্ডারের কথা বলেন, কিন্তু সেই স্পেশাল অর্ডারও 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে র্যাটিফাই হতে হয়েছে সংসদে, না হলে সেই অর্ডারের কোনো কার্যকারিতা থাকে না। সো আজকে আপনি যেটাকে স্পেশাল অর্ডার বলে কনস্টিটিউশন অ্যামেন্ডের কথা বলছেন, সেটাই যদি পরবর্তীতে যেই দল বা যেই দলগুলো মিলে বা যেই জোট 2/3 মেজরিটি পাবে, কিংবা 2/3 মেজরিটি না হলে সিঙ্গল মেজরিটি নিয়ে গিয়ে অন্য দলের সঙ্গে 2/3 মেজরিটি করবে, সেই দলটি যদি না চায় বা সেই দলগুলো যদি না চায়, বা আরো প্রিসাইসলি বলতে গেলে বাংলাদেশে যারা আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যাবে সেই সদস্যদের 2/3 যদি না চায়, তাহলে এই স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার কাজ করবে না। সুতরাং আপনি যে কথাটি বলছেন সেটার পেছনে তো দ্যাট হ্যাজ টু বি ব্যাকড বাই ল, দ্যাট হ্যাজ টু বি ব্যাকড বাই কনস্টিটিউশন, দ্যাট হ্যাজ টু বি ব্যাকড বাই প্রেসিডেন্ট। যদি অতীতের নজির দেখেন, কনস্টিটিউশন অ্যামেন্ড করতে চাইলে আপনাকে 142 ছাড়া, 2/3 মেজরিটি ছাড়া করা সম্ভব না। আর যদি আপনি স্পেশাল অর্ডার দেন সেটাও আপনাকে র্যাটিফাই করে নিতে হবে। এই ফাঁকে একটা কথা বলে নিই, জগন্নাথ হলের ভোটের কথা বলেছে। আজকে দেখলাম সয়লাভ হয়ে গেছে সকল গণমাধ্যম। 1.5 লক্ষের উপরে ব্যালট ছাপা হয়েছে ডাকসুতে 39,000 ভোটারের জন্য। আমি ঠিক বুঝতে পারি নাই, মানে পার হেড কয়টা করে তাহলে ব্যালট পড়লো? 3টা 4টা কয়টা ঠিক জানি না। সো এই নির্বাচনটা, ডাকসু এবং জাকসুর নির্বাচন যতই সময় যাচ্ছে ততই ডিম ফুটে বাচ্চা বেরোনোর মতন নতুন 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 ফ্যাক্ট দেখা যাচ্ছে, এবং এই ফ্যাক্ট আর যাই হোক খুব একটা আশার বাণী শোনায় না। আমার ভাই বলছিলেন যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সময়কে। উনি এই সাক্ষাৎকারের ব্যাপারে খুব স্পষ্টভাবে বলেছেন এই সাক্ষাৎকার উনি দেননি। দেখুন, বিএনপির পার্টি অফিস যে কেউ যেতে পারে, সব দলেরই পার্টি অফিস তো কোনো গুহ্য গোপন গুহা নয়।
আমি অবশ্য জামাতেরটা জানি না, কারণ তারা যেহেতু আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এত বছর করে এসছে, ওনাদের কোনো অফিস টফিস গুজ্জ গুহ থাকে কিনা আমি বলতে পারবো না। তবে বিএনপি ভাই ওপেন পলিটিক্স করে। আপনি পল্টন অফিস বলেন কিংবা আপনি গুলশান অফিস বলেন, আমাদের দরজা সকলের জন্যই খোলা। এবং বিশেষ করে কেউ যদি সাংবাদিক পরিচয়ে যায় এবং গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছবি তোলে, আমার মনে হয় না ওনার পক্ষে সেটাকে না করা সম্ভব। কিন্তু সেই ছবি ডাজন্ট নেসেসারিলি মিন যে উনি এই সময়কে এই সাক্ষাৎকার এইভাবে দিয়েছেন। সো অনেকগুলো প্রশ্ন, এবং সবচেয়ে বড় কথা বিএনপির মহাসচিব কিন্তু এখনো দেশেই নাই। উনি দেশে আসুক, উনি তো ওনার বক্তব্য খুব পরিষ্কারভাবে নিউ ইয়র্ক থেকে জানিয়ে দিয়েছেন, বাকিটা না হয় উনি ফিরলেই আপনারা শুনবেন, কোনো অসুবিধা নাই। আর ঐক্যমতের বিষয়, দেখুন রাজনৈতিক দলগুলো একসাথে বসবে, তারা তাদের প্রত্যেকের যার যার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে রাজনীতি করছে, প্রত্যেকের যার যার আদর্শ আলাদা আছে, তারা সকল বিষয়ে সবাই একমত হবে, এটা কেন মনে হচ্ছে? যেটা সাকিব ভাই বললেন, নোট অফ ডিসেন্ট দিয়ে দলগুলো তো তাদের মতামত দিচ্ছেই সামনে। তো আগামীতে মানুষ যাকে বেছে নেয়, যারটা মানুষের ভালো মনে হয়, মানুষ যদি মনে করে পিআর পদ্ধতিতে বাংলাদেশ চলা উচিত, তাহলে মানুষ জামাতে ইসলামীকে ভোট দেবে, কারণ তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে পিআর থাকবে। মানুষ যদি মনে করে না পিআর না, ফার্স্ট পাস দ্য পোস্টে যাবে, তারা বিএনপি বা অন্যান্য যে দলগুলো ফার্স্ট পাস দ্য পোস্টের সঙ্গে আছে তাদেরকে ভোট দিবে। সিম্পল। মানুষের হাতে মানুষের রায় নেবার জন্য ক্ষমতাটা তুলে দেওয়াতে এত ইনহিবিশন কেন, এত ভয় কেন? জি আপা, আজকে বুঝতেছি না যে আজকে 3 জন গেস্টের মধ্যেই একবারে মানে বেশি বেশি করে কথা বলতেছেন আপনারা, মানে সময় কন্ট্রোল করতে পারতেছেন না। মাহফুজ ভাই, যেটা হচ্ছে যে সাকিব ভাই যেটা বললেন যে পিআর না হলে নির্বাচনে যাব না, বা শাপলা প্রতীক না পেলে নির্বাচন হতে দেওয়া হবে না, যেটি এনসিপি নেতা সার্জিস বলছেন, যে এই ধরনের কথাগুলো আসলে বিপজ্জনক। আপনাদের অনেক নেতাই এই বক্তব্যগুলো দিচ্ছেন রাজনীতির মাঠে যে পিআর না হলে নির্বাচন প্রতিরোধ করা হবে, এই বিষয়গুলো কেন? জি ধন্যবাদ আপনাকে। আসলে বিষয় হচ্ছে যে আমরা কিন্তু নির্বাচনের বিপক্ষে কিছু বলি নাই। আমরা বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, এবং আমাদের দাবির মধ্যে এটা উল্লেখ করা আছে যে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। এটা, এবং যদি আমরা এটাও আমাদের নায়েবে আমির এটাও বলেছেন যদি ডিসেম্বরে দেন তাতে আমরা রাজি, আমরা ডিসেম্বরে হলে নির্বাচন চাই, তবে নির্বাচনের বিপক্ষে বলে নেই। আর মেজর বিষয় সাকিব ভাই নিজে বলেছেন যে যখন ইয়াতে আপনার যে ঐক্যমত্য কমিশনে আলোচনা হলো যে আপনার উচ্চকক্ষে পিআর, সেটার ব্যাপারে মোটামুটি 27টা দল একমত, কিন্তু বিএনপি মানবে না। মানে যে বিএনপি মানে সব ঐক্যমত, মানে এই যে আফা বললেন যে আপনি কেন আমরা যে যা চাই সেটা তো যে আপনার নির্বাচনের পরে সরকার গঠিত হলে, তাহলে এত রক্ত দরকার কি দেখছিল? 29 সালে নির্বাচন করতেন, বা যে ইয়ার পরে নির্বাচন যাইতেন, আওয়ামী লীগ আরো কয়েক বছর সংবিধান মেনে সব ঠিকঠাক মতো চলতো বাংলাদেশ, তাহলে এত দরকার কি ছিল এত আন্দোলন করা, এত সংগ্রাম করার, জীবন দেওয়ার? আপনি যে মৌলিক বিষয় যদি আপনি চান সংস্কার করবেন, আপনি ক্ষমতায় গেলে সংস্কার করবেন, আপনি এখন করতে সমস্যাটাকে। আর যে আপনার প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে, প্রেসিডেন্সিয়াল আপনি যদি ঐক্যমত্য হয়, ঐক্যমতের ভিত্তিতে এখন যদি প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়, যেহেতু আস্থা এবং বিশ্বাসের ঘাটতি আছে, আপনি তখন আসলে র্যাটিফিকেশন করবেন, আমরা সব করবো, এটাতে আপনার আপত্তি কেন থাকবে? থাকার কথা না, যদি আপনার দুর্বিসন্ধি বা অন্য কোনো ভিন্ন চিন্তা না থাকে যে কোনো মতো পার হয়ে যায় এরপরে দেখি কি হয়, তাহলে এটা তো ত্রিদলীয় যে রূপরেখা হয়েছিল 91 সালে, সে সময় তো এইরকমই হয়েছিল, কিন্তু পরে ক্ষমতা আসার পরে তো সেই আফা আজকে বললেন জামাত ঐতিহাসিক ভুল করে আওয়ামী লীগের সাথে 86 সালে নির্বাচনে গেছে, 91 সাল থেকে 94 সালে বিএনপির সাথে আন্দোলন করছে। আন্দোলন কেন করলো? যেই কেয়ারটেকারের জন্য আন্দোলন করে বিএনপি, জামাত, আওয়ামী লীগ একসাথে আন্দোলন করলাম, সেই বিএনপি ক্ষমতায় আসার পর এখন আর কেয়ারটেকার লাগবে না, এখন ওনারা ক্ষমতায় আছে, ওনাদের অধীনে নির্বাচন হবে। তাহলে আমাদেরকে কেন ওই জায়গায় যেতে হলো? আমরাই তো 18টা আসন পাওয়ার পরে একটা মন্ত্রী না নিয়ে, কোনো ধরনের সুবিধা না নিয়ে নিঃশর্তভাবে সমর্থন দিয়ে ক্ষমতায় পাঠালাম। ক্ষমতায় পাঠার পরে কেন আমাদেরকে আবার বিরোধী দলে আন্দোলন করতে হলো? যদি আপনারা কেয়ারটেকার সরকারটা সেইভাবে জামাতের প্রস্তাবনা অনুযায়ী সেটা যদি সংবিধানে সংযোজন করে নিতেন, সেখানে তো আমরা সাপোর্ট দেওয়ার জন্য রেডি ছিলাম, বা অন্যরা রেডি ছিল, তাদের দাবি হচ্ছে কেয়ারটেকার সরকার। কেন আপনাকে একতরফা নির্বাচন করে আবার একটা কলঙ্ক আজকে বিএনপির গায়ে সেটা মাখতে হলো যে না একতরফা নির্বাচন আমরাও করেছি, 12 ফেব্রুয়ারি নির্বাচন? তো এইভাবে ভুল যে কেউ করে না বিষয়টা এরকম না, ভুল সবাই রাজনীতিতে করে, এবং রাজনীতিতে ভুল হয়, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে শুধু জামাতকে মানে আপনি দায় দিবেন, আপনার দায় আপনি নিজে আপনার স্বীকার করবো না। এরপর যে আপনার 1 লক্ষ, আজকে আবার নতুন করে একটা করলেন, 1,50,000 ব্যালট ছাপাইছে। তো ব্যালটটা আপনি আপনি 39,000 ভোটার, কিন্তু হল সংসদে কতগুলো ভোট?
6টা করে ইয়াতে ভোট হয়। 28টা ভোট হলো কোথায় আপনার হলো যে ইয়েতে ডাকসুতে, আর 13টা করে ভোট হচ্ছে কোথায় হল সংসদে। তাহলে একটা ছাত্র কতগুলো করে কয়টা করে ভোট দিচ্ছে, তাহলে ব্যালট লাগবে না? ব্যালট কি শুধু 39,000 ভোটারের জন্য 39,000টাই ছাপাবে? হুম। এরপর আমার হচ্ছে যে আপনার অনেকগুলো বিষয় মানে হচ্ছে যে দেখুন আপনি মানে এত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এতগুলো আপনাদের সাংবাদিক মিডিয়া সবকিছু এত ইয়ার শত শত মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে এখানে সব হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি যদি ছাত্র সমাজের যে সেন্টিমেন্ট, ছাত্র সমাজের যেই মানে হচ্ছে যে মতামত, সেটাকে যদি আপনি বিশ্বাসই না করেন, আপনি নির্বাচনের কথা বলেন কিন্তু নির্বাচন হলে আপনি হচ্ছে যে মানবেন না। আবার হচ্ছে এখন তো রাকসুতে আপনার একটা আসছে যে মানে কি বলে মানে নির্বাচন চায় না, হেরে যাবো তাই মানে নির্বাচন চায় না, মানে এরকম একটা স্লোগান ওখানে খুব জনপ্রিয় হয়ে উঠছে যে কিন্তু সে কথা তো আর বলতে পারে না। মানে আমি হচ্ছে নির্বাচন চাই না কারণ হচ্ছে আমি হেরে যাবো, অথবা আমি নির্বাচন চাই জাতীয় নির্বাচন, আর কোনো নির্বাচন চাই না, স্থানীয় সরকার চাই না, ডাকসু চাই না, রাকসু চাই না, কোনো জায়গায় যেখানে হেরে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে চাই না, যেখানে জিতবো সম্মান করে কোনোভাবে নিয়ে যেতে পারবো সেটাতে চাই। তো সেটা তো আর কোনো নির্বাচন না, সেটা তো আপনাকে নিজে মানে যে দিনের ভোট রাতে হওয়ার মতো বা হচ্ছে ভোট হওয়ার আগে আমাদের অনেকে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে সরকার গঠন করে ফেলতেছেন, বা কেন্দ্রে কেউ আসলে হাত ভেঙে দেওয়া হবে, জিব্বা কেটে ফেলা হবে। তো এরকম নির্বাচন তো চাইলে তো আধিপত্যবাদী ওরকমই হবে। সরকার গঠন তো আপনারা করছেন, বিএনপি বিরোধী দল আছে, এটাও আপনাদের নেতারা বলছে। যাই হোক, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। সাকি ভাই, আজকে মানব জমিন পত্রিকা একটা রিপোর্ট দেখলাম, যে রিপোর্টটা কে করেছেন সেই নামগুলো যে উল্লেখ করা হয় না। রিপোর্টের ছিল এরকম যে হাসিনার ফেরা, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি, এরকম। সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে দাঁড় করানোর দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। দুটি পশ্চিমা শক্তি অতি সম্প্রতি এই প্রস্তাবটি দেওয়া হয়েছে, এটি নিয়ে আলোচনা হচ্ছে যে এই দুইটি প্রস্তাব যদি তারা চেষ্টা করেন তাহলে এইভাবে কি আওয়ামী লীগকে ফেরানো সম্ভব? আওয়ামী লীগ কিভাবে ফিরবে এটা তো ধরেন আওয়ামী লীগের নিজের সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু দুটি পশ্চিমা শক্তির কথা বলা এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ প্রশ্ন। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে দল হিসেবে আওয়ামী লীগের যে দায় সেটা আছে কিনা সেটা আদালত বিচার করবে। আদালতে সেখানে যদি তারা মানে রেহাই পায় তাহলে একরকম হবে। আদালত যদি তাদেরকে মনে করে যে না দল হিসেবে দায় আছে, তাহলে তাদেরকে যে অনুযায়ী ব্যবস্থা নেবে সেই অনুযায়ী আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিক হবে। কিন্তু তারপরেও তো সময় থাকে, মানে আপনি তো মানে একটা সবকিছুর একটা, এখন আওয়ামী লীগ সেই পরিস্থিতি মোকাবেলা করে তার দলকে কিভাবে পুনর্গঠন করবে, এই পুরো প্রক্রিয়াটি একদিকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ ব্যাপার। তবে জনগণ যেটা দেখতে চায় সেটা হচ্ছে যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে কিনা। ন্যায় বিচার ইন দ্যাট সেন্স যে আপনি এইরকম একটা হত্যাযজ্ঞ চালিয়ে শুধু ব্যক্তি হিসেবে না, মানে দলকেও তো সেই জায়গায় নিয়েছেন আপনি। এইটা আসলে মানুষের কাছে মানে এইখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, রাষ্ট্র কিন্তু তখন এরকম জিনিস হয়ে যাবে যে ক্ষমতা যাবে পুরোটারে পকেটে ঢুকায় তারপর মানুষ মারো, এটাই একটা জায়গা দাঁড়িয়ে যাবে। এইটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল হতে পারে না। তো সুতরাং সেই জায়গা থেকে একটা প্রশ্ন আছে। এখন আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা, আওয়ামী লীগ যদি ধরেন একটা হচ্ছে পলিটিক্যাল পরিস্থিতি মোকাবেলা করলো, আইন মোকাবেলা করলো, তারপর হচ্ছে জনগণের মধ্যে নিজের গ্রহণযোগ্যতার জন্য কি কি করবে, যেটা জেনুইন, যেটা মানুষ মনে করে যে যাদের মধ্যে ন্যূনতম কোনো রিমোর্স নাই, ন্যূনতম কোনো রিপেন্টেন্স নাই, অনুশোচনার নাই, উল্টো তারা এটাকে পুরোটাকে একটা ন্যারেটিভে দাঁড় করাচ্ছে। যে ন্যারেটিভটা হচ্ছে এইটা যে এটা একটা মানে কি বলে যে নিজেরা নিজেরাই মানে সব মানুষ টানুষ মেরে তারপরে তারাই ক্ষমতায় নিয়ে নিয়েছে ইত্যাদি ইত্যাদি। এবং জামাতের তো একটা পুরনো বিএনপি আওয়ামী লীগের তো একটা পুরনো আছে, একটা গ্র্যান্ড ন্যারেটিভ আছে। শেষ করি এটা যে আমরা ক্ষমতায় না থাকলে জামাত ইসলামী দখল হয়ে যাবে, এটা বলে তো ধরেন একটা করেছে। এখন কিন্তু তারা ওই ন্যারেটিভটা আবার প্রতিষ্ঠা করতে চায়। এটা একটা আমার মনে রাখা দরকার। দেখো আমরা আসি রে, জামাত ক্ষমতায় চলে আসলো, এই ন্যারেটিভ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সে তার নিজের আশাটাকে আবার জাস্টিফাই করতে চায়। আই এম নট সেইং যে আওয়ামী লীগের লোকরা জামাতে ভোট দিচ্ছে কি দিচ্ছে না, বাট আমি কিন্তু এই গ্র্যান্ড ন্যারেটিভের বিরুদ্ধে আমরা মানে 10 বছর ধরে লড়াই করেছি 14 সাল থেকে, এবং এইটা আমরা এখনো দেখতে পাচ্ছি যে ওই একই ন্যারেটিভে সে দাঁড়ায় আছে। তো সুতরাং এইটুকু বলবো যে আপনারা এমন কিছু করবেন না,
এই যে আপনারা মিডিয়া সরকার সব মিলে যে 3 পার্টিরে বাংলাদেশ বানিয়েছেন, বেছে নাও, 4টা আওয়ামী লীগ রেখেছেন মাঝে মাঝে, এই বেছে নাওদেরকে আমরা আহ্বান জানাবো এমন কিছু করবেন না যাতে জনগণের যে অভ্যুত্থান অর্জন এটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষভাবে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য পার করে এই রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণটা আমাদের জাতীয় জীবনে এখন 1 মিনিট সময় আছে হাতে, 1 মিনিট। ঠিক আছে, আমার ভাই বলছিলেন আন্দোলনের দরকার কি ছিল। আন্দোলনটা যদি না হতো তাহলে আজকে যে ভোটের কথাটা আমরা বলছি, মানুষের রায়ের কথা বলছি, এই দিনটাই আমরা দেখতে পেতাম না। আর পিসিওর কথা মানে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলা হচ্ছে যে আস্থা বিশ্বাসের ঘাটতি আছে, সো এখনই আমাদের এই অর্ডারটা জারি করতে হবে। আচ্ছা ধরুন এটা ভবিষ্যতে যারা সংসদে যাবে, আস্থা বিশ্বাসের ঘাটতি আছে, তারা বিশ্বাস ভঙ্গ করলো এবং তারা সেটাকে র্যাটিফাই করলো না, সেটা কিন্তু আর কখনোই কনস্টিটিউশনের পার্ট হবে না। সো আজকে এক্স্যাক্টলি, সো আজকে যদি আমরা ঐক্যমতে পৌঁছে পরবর্তীতে সেটা কেউ না করে, যেই বিষয়গুলোতে দলগুলো ঐক্যমতে পৌঁছেছে সেগুলো যদি পরবর্তীতে যেই যাক সে যদি সেই প্রতিপালন না করে, তাহলে তো ওই যে উনি যে কথা বলেন আন্দোলন, সেটা তো হবেই। সেটা তো আর এখন সেটা কোনো আইন কানুন দিয়ে তো সেটা বন্ধ করা যাবে না। জি মাহফুজ ভাই। আমার কথা হলো যে আসলে আমরা যেহেতু অনেক জীবন এবং রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং সেই বাংলাদেশে কমিশন হয়েছে, আলোচনা হয়েছে, ঐকমত্য কমিশনের মাসের পর মাস মিটিং হয়েছে, আমরা নাস্তা করেছি, আপ্যায়ন হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এটার আউটপুটটা কি? আপনি সব কিছু রেখে দিবেন, জনগণ ভোট দিবে, এরপরে বাস্তবায়ন হবে, এখন কিছুই হবে না, তো দরকার কী ছিল? তাহলে তো আগে আর এগুলোর আয়োজনের দরকার ছিল না। এগুলো লোক দেখানো, এই সংস্কার, এই কমিশন, এগুলো সবই বৃথা গেল। আমার মনে হচ্ছে যে আসলে এই জনগণের যে প্রত্যাশা, নতুন একটা বাংলাদেশ, একটা যেখানে ফেসিবাদ আর কায়েম হবে না, ফেসিবাদের আবার কাউকে জীবন দিতে হবে না, রক্ত দিতে হবে না। আমরা বারবার কি শুধু জীবন দিব, তরুণরা বারবার জীবন দিবে? সেটা না। যে একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেই বাংলাদেশের জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো দরকার সেগুলো এখনই করে এগুলোর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় গণভোট হতে পারে এবং সেগুলোর মাধ্যম দিয়ে পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ কায়েম হবে। এবং সেটার জন্য যা হওয়া দরকার সবাই মিলে ঐক্যমত হবে, সেই কাজটা করা দরকার। দিনব্যাপী যেহেতু আমাদের ঐকমত্য কমিশনে মিটিং করতে হয়েছে, একটু নাস্তা কিংবা খাওয়াটা অপরিহার্য ছিল, না খেয়ে ওখানে মিটিং করা যেত না। সবাইকে আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।